আজকে এমন একটা কাহিনী নিয়ে এসেছি যে কাহিনীটা দুইজন বাচ্চা ছেলে মেয়েকে ঘিরে। ছবির প্রথমে অবিনাশ নামের একজন ছেলেকে দেখতে পাওয়া যায়। সে আশার আলো দেখতে এখন হায়দ্রাবাদে অপেক্ষার প্রহর ঘুরতেছে। আজকের দিন হচ্ছে 17 বছর 3 মাস 17 দিন, কিন্তু এতগুলো বছর সে কার জন্য অপেক্ষা করতেছে সেটা দেখতে হলে সঙ্গে থাকুন সিনেমাস্কোপের সাথে। আমি বিরাজ, তাহলে শুরু করা যাক। হায়দ্রাবাদে অবিনাশ জগিং করার সময় হঠাৎ করে তার অতীতের কথা মনে পড়ে। প্রকৃতি যেন তাকে মনে করিয়ে দিতেছে সে অতীতের কথা। সে ছোটবেলায় একজনকে প্রমিস করেছিল সে তার জন্য এখানে এসে অপেক্ষা করবে। তাই সে ঝড় বৃষ্টি তুফান হোক না কেন সে প্রতিদিন এখানে এসে বসে থাকে। কিন্তু একদিন করে প্রহর গুনতে গুনতে আজ 17 বছর 3 মাস 17 দিন, কিন্তু সে এখনো তার অপেক্ষায় রয়েছে। আজকে আশেপাশে সবকিছুই দেখে তার ছোটবেলার প্রিয়তমার কথা মনে পড়ে। সেই রাস্তার পাশে পানিপুরিওয়ালা, রাস্তার পাশে চুড়িওয়ালা দেখে সব স্মৃতি ভেসে উঠতেছে। পুরো দুনিয়া যেন তার ব্যাপারে তাকে বলতে চাচ্ছে। ঠিক তখন ওই অবিনাশের মোবাইলে ফোন কল আসে। সেই ফোন কলটা ছিল আসলে রং নাম্বার। তাই অবিনাশ যখন কলটা রেখে দিবে ঠিক সেই মুহূর্তে মোবাইলের অপোজিট পাশ থেকে সে একটা হারমোনিয়ামের টিম শুনতে পায়। আসলে হারমোনিয়ামের সুরটা ছিল তার নিজের, শুধুমাত্র সুরটা সে এবং তার ছোটবেলার প্রিয়তমা জানত। তাই সে সুরটা শুনে ইমোশনাল হয়ে যায় এবং অবিনাশ মোবাইলের অপোজিট পাশে যে ব্যক্তি ছিল তাকে জিজ্ঞাসা করে এই রিংটোনটা কোথায় থেকে আসতেছে এবং কে এই হারমোনিয়ামের সুর তুলতেছে। তখন সে বলে একজন মেয়ে এই ভায়োলিন বাজাচ্ছে এবং ঠিক যখন লোকেশন বলতে যাবে তখন ওই অবিনাশের হাত থেকে একজন মোবাইল চুরি করে নিয়ে যায় এবং সেও চোরটার পিছনে ছুটতে থাকে। যখন চোরটাকে ধরতে যায় তখন তাকে ধরার জন্য ছাদের উপর অনেক জাম্পিং করতে হয়। আসলে এই মুভিতে জাম্পিং সিনটা অনেক অসাধারণ ছিল। সবশেষে চোরটাও একটা মেট্রো রেলে উঠে যায় এবং অবিনাশও মেট্রো রেলে উঠে। অবিনাশ চোরটাকে বলতে থাকে মোবাইলের নাম্বারটা দেওয়ার জন্য। আসলে ওর মোবাইল লাগবে না, লাগবে যে কল করেছিল তার নাম্বারটা। চোরও নাম্বার দেওয়ার জন্য রাজি হয়। আসলে চোরটা ভুল নাম্বার দিতেছিল। ঠিক যখন ওই মেট্রো রেল স্টেশনে আসলো তখন চোরটা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সময় অবিনাশ চোরটার পেছনে থাবা দেয়। তখন দেখা যায় চোরটার পেছনে শার্ট ছিঁড়ে যায় এবং পিছনের পিঠে এক ধরনের চিহ্ন দেখতে পায়। তখন অবিনাশের মনে পড়ে যায় এটা সেই তার ছোটবেলায় টাকা চুরি করে নেওয়া সে চোরটা। অবিনাশ জানতো চোরটা শেষ পর্যন্ত কোথায় যাবে। এই লোকেশনে গিয়ে চোরটাকে ধরে ফেলে। চোরটাকে বলে আমার পিছনে কখন ছাড়বা বান্টু। বান্টুর নামটা শোনার পর চোরটা বলে ওঠে আমাকে কেমনে চিনো। তখনই আমরা দেখতে পাই অতীতের ফ্ল্যাশব্যাক। এখানে দেখানো হয় অবিনাশের অনেক ছোটবেলার কাহিনী এবং সে ছিল এতিম। সে রাস্তায় রাস্তায় গান করে করে ভিক্ষা করত। সে যখন ফুচকাওয়ালার কাছে যায় তখন একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। তখন মেয়েটি তার কাঁধে থাকা হারমোনিয়ামটা দেখতে পেয়ে বলে এটা কি বাজাও নাকি কাঁধে নিয়ে শুধু ঘুরে বেড়াও। তখন সে হারমোনিয়ামটা বের করে শাহরুখ খানের একটা সুর রিমিক্স করে। তখন মেয়েটি বলে আরেকজনের টুন কপি করা এতে কি মজা, যখন নিজে টুন তৈরি করবে তখন ভালো লাগবে। তখনই আমরা জানতে পারি মেয়েটির নাম জুন্নু এবং ছেলেটির নাম সিনু। জুন্নু যখন বলেছিল নিজের সুর তৈরি করার জন্য, তাই জুন্নুর বলে যাওয়া কথাটি সে মনে করে করে একটা নিজের গানের সুর তৈরি করলো। এর পরের দিন আবার তাদের সাথে দেখা হয়। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হতে থাকলো। এরপরে জুন্নু সিনুর সাথে দেখা করে জুন্নু সিনুকে বলে আমি ভবিষ্যৎ বলতে পারি এবং তাকে বলে আজকের পর থেকে প্রতিদিন সকালে 7:30-এ একটা গাড়ি থেকে তুমি প্রতিদিন 100 টাকা করে পাবে এবং সিরুকে একটা প্রবেশ করতে বলে। সে যেন প্রতিদিন সকালে দা সিগন্যাল লাইনে গিয়ে দাঁড়ায়। সিরুও প্রবেশ করে। সিরু জুড্ডুকে এক জোড়া চুড়ি উপহার দেয়। সিরু জুড্ডুর কথা মতো প্রতিদিন সকালে সিগন্যাল লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং জুড্ডু প্রতিদিন গাড়ি করে যাওয়ার সময় 100 টাকা করে দিত। সেই টাকা কিছু বকাটে পোলাপাইন সিরুকে আঘাত করে নিয়ে নেয়। তার বানানো হারমোনিয়ামটাও ছেড়ে দেয়। একদিন জুন্নু ঘরে এসে জানতে পারে তার বাবার চাকরিটা শিফট হয়েছে, তাই তাদের হায়দ্রাবাদ থেকে দিল্লিতে যেতে হবে। এতে জুন্নুর মন অনেক খারাপ হয় সিনুর জন্য। প্রতিদিনের মতো সেদিনও সিরু সিঙ্গেল লাইটে ওইখানে আসার কথা, কিন্তু আসতে হালকা একটু দেরি করে ফেলে এবং জুন্নু তাড়াতাড়ি করে নোটটাতে তার নাম্বারটা লিখে দেয়, কারণ তারা যেহেতু দিল্লি চলে যাচ্ছে তাই যোগাযোগ করার জন্য টাকার মধ্যে নাম্বার লিখে নিয়েছিল।
যখনই রাস্তা থেকে টাকাটা নেয় তখন একটা চোর টাকাটা নিয়ে যায়। আপনারা চোরটাকে কি চিনতে পারছেন? চোরটা হচ্ছে অবিনাশের যে মোবাইল চুরি করে ফেলেছে ওই চোরটা। সে চোরটার পিছনে ছুটতে ছুটতে একটা গাড়িতে গিয়ে ধাক্কা খায়। সে গাড়িটা ছিল একটা বড় লোক দম্পতির এবং সিনুকে একটা হাসপাতালে নিয়ে যায়। সেখানে যে মহিলার গাড়িতে ধাক্কা খেয়েছিল তার স্বামী সেখানে আসে। সেই দম্পতির আসলে কোনো সন্তান ছিল না, তাই তারা সিনুকে নিয়ে যায় তাদের ঘরে। তারা পরিকল্পনা করে সিনুর যেহেতু কোনো ঘর নেই, থাকার কোনো স্থান নেই, তাই তাকে তারা রেখে দিবে এবং তাকে সুন্দর একটা নাম দেয়, অবিনাশ। তারা অবিনাশকে তাদের সন্তানের মতো লালন পালন করতে থাকে, ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করায়। সে আস্তে আস্তে বড় হয়। ওইদিকে জিন্নু অপেক্ষা করতে থাকে সিনুর জন্য। সে প্রতিবার কল করার সময় মনে করে এটাই সিনুর কল, কিন্তু দুর্ভাগ্যবশত সিনুর কল আর আসে না। আস্তে আস্তে তারা দুজনেই বড় হয়ে যায়। এদিকে জিন্নুকে যে চুড়ি উপহার দিয়েছিল সিনু সেগুলো সব একত্রে করে একটা বড় চুড়ি তৈরি করে। এদিকে দেখা যায় সিনু বড় হওয়ার পর এখনো সে সিঙ্গেল লাইটের ওইখানে গিয়ে অপেক্ষা করে, কারণ সে প্রমিস করেছিল জিন্নুর কাছে। আর এদিকে জিন্নু অপেক্ষা করতে থাকে কখন একটা কল আসবে সিনুর। দেখা যায় জিন্নুর নাম এখন পাল্টে প্রিয়া রাখে। প্রিয়ার বাবার আবার চাকরি শিফট হয়, তাও আবার আমেরিকায়। এতে সবাই খুশি হয়, কিন্তু প্রিয়ার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে একটু দুঃখী। তার কিছুক্ষণ পর দেখা যায় প্রিয়া তার বাবার কাছে হায়দ্রাবাদ যাওয়ার ইচ্ছা পোষণ করে, যেখানে সে ছোটবেলায় কাটিয়েছিল। স্ক্রিনে আবার বর্তমানে চলে আসে এবং চোরেটাকে বলে 15 বছর আগে তোর জন্য আমার জন্যকে হারিয়েছি, আজকে আবার বাঁধা দেওয়ার জন্য মাঝখানে চলে এসেছিস। সবশেষে চোরেটা মাপ চায় এবং মোবাইল দিতে রাজি হয়। অবিনাশ বলে আমার শুধু নাম্বার লাগবে, ফোন লাগবে না। ততক্ষণ মোবাইলটা একটা সেকেন্ড হ্যান্ড কারখানায় চলে যায়, যেখানে পুরনো এবং চুরি হওয়া মোবাইলগুলো নতুন করে রিপেয়ার করে বিক্রি করা হয়। চোরেটা অবিনাশকে সেখানে নিয়ে যায়। অবিনাশকে ভিতরে ঢুকতে না দিলে সে তাদের সাথে ফাইট করে সেখানে ঢুকে পড়ে। সেখানে ঢুকার পর দেখা যায় একটা মোবাইলও নাই। মোবাইল সব অ্যান্টেনা করে অন্য জায়গায় শিফট করার জন্য নিয়ে গেছে। অবিনাশ এটা শোনার পর বাইক একটা নিয়ে বের হয়ে যায়। মোবাইল নিচ্ছিল যে গাড়িটা সেটা ধরে ফেলে। সে গাড়ির চালককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গাড়ির ভিতর থেকে সব মোবাইল পড়ে যায়। এতে শত শত মোবাইলের ভিতর তার মোবাইল খোঁজাটা খুব কষ্টকর ছিল। সবশেষে মোবাইল পাওয়ার পর দেখে মোবাইলের ডিসপ্লে চলে গেছে। সে এই ডিসপ্লে ঠিক করার জন্য একটা মার্কেটে যায়। মোবাইল ঠিক করার জন্য 10 মিনিট সময় দেয়। সে ওইখানে অপেক্ষা করে। সেকেন্ড হ্যান্ড মোবাইল যারা বিক্রি করে তাদের ওনার সহ তারা কয়েকজন মিলে তাকে ধরতে আসে। ঠিক তখনই দেখা যায় মোবাইল ঠিক হয়ে গেছে এবং রং নাম্বার থেকে যে কল দিয়েছিল তাকে আবার কল দেয় এবং তাকে বলে তোমার আশেপাশে কেউ একজন ভায়োলিন বাজাচ্ছিল, তখন তুমি কোথায় ছিলে? তখন সে বলে আমি তখন শুটিং ইনস্টিটিউটের আশেপাশে ছিল, একটা মেয়ে ভায়োলিন বাজাচ্ছিল এবং মেয়েটি অনেক সুন্দর ছিল। এটা বলার পর ওই অবিনাশকে ব্যাট দিয়ে আঘাত করে সে সাথে সাথে মাটিতে পড়ে যায়। তখন স্ক্রিনে বেশি উঠে 7 ডে আর্লিয়ার এবং দেখানো হয় অবিনাশ তার মার জন্য একটা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে। সেখানে দেখা যায় প্রিয়াকে এবং প্রিয়া অবিনাশের হাতে দেখতে পায় আই হেট ইউ নামের একটা সাইনবোর্ড। এটা আসলে তার মাকে দেওয়ার জন্য এনেছে। আই হেট ইউ মিনস আই লাভ ইউ। এটা তাদের মাঝের একরকম ভালোবাসা। এয়ারপোর্ট থেকে তার মাকে নিয়ে আসার সময় তার মা তাকে বলে এবার বিয়েটা করে নাও। এখানে দেখা যায় তার মাও সে জন্মের কথা জানে। তার মা তাকে বলে আর কতদিন খুঁজবে তাকে, 15 বছর ধরে তাকে খুঁজতেছ। তখন অবিনাশ বলে 14 বছর 3 মাস 11 দিন, মানে প্রতিটা দিন সে গুনে গুনে রাখতেছে। এদিকে প্রিয়াও হায়দ্রাবাদে চলে আসে। কাজিনের বিয়েতে আসার নাম করে সেও এসেছে আসলে সিনুকে খোঁজার জন্য। সেখানে দেখা যায় প্রিয়ার গাড়ির টায়ার পাংচার হয়েছে। সেখানে অবিনাশ গিয়ে তাদের হেল্প করে। একদিন হঠাৎ রাস্তায় প্রিয়া কিছু এতিম ছেলেদের টাকা দেওয়ার জন্য বাংতি ছিল না। সেখানে অবিনাশ গিয়ে 100 টাকা দিয়ে হেল্প করে। অবিনাশকে দেখতে পেয়ে তারা পরিচিত হয়। প্রিয়া অবিনাশের কাছে এসেছিল ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ ওই দিন টায়ার ঠিক করতে হেল্প করেছিল তাই। এখানে দেখা যায় তাদের আরেকবার কিন্তু কেউ কাউকে চিনতে পারে না এবং তারা কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। প্রিয়া বলে কালকে হায়দ্রাবাদে আসার সময় যে প্লেনে করে আসছিল তার পাশে যে মহিলা বসেছে তার সম্পর্কে অনেক কথা বলে এবং অদ্ভুত রকমের আচরণ করেছে সেটাও বলে। পরদিন সকালে দেখা যায় প্রিয়া তাদের ঘরের সামনে চলে আসে। অবিনাশ বলে আমি যে 100 টাকা দিয়েছি সেটা ফেরত দেওয়ার জন্য চলে এসেছ। তখনই দেখা যায় অবিনাশের মা ঘর থেকে বের হয়ে প্রিয়াকে ঘরে আসতে বলে, মানে তার মা প্রিয়াকে আগে থেকেই জানে।
তখনই অবিনাশ বুঝতে পারে কালকে প্রিয়া তাকে যে মহিলা সমালোচনা করেছে মহিলাটা হচ্ছে তার মা। প্রিয়া মূলত এসেছিল অবিনাশের মা একটা রিং ফেলে গিয়েছিল প্রিয়ার ব্যাগে, সেটা ফেরত দিতে তাদের ঘরে এসেছে। এরপরে দেখা যায় তারা একসাথে অনেক সময় কাটায়, কিন্তু তখনই তারা জানে না একে অপরকে। এবং প্রিয়া একটা অনুষ্ঠানে গেলে সেখানে সে ছোটবেলায় পানিপুরি বিক্রি করা ব্যক্তিটাকে দেখতে পায়। তার মুখ থেকে শুনতে পায় সিনু ছোট থাকতে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। এটা শুনে তার অনেক মন খারাপ হয়। এরপরে তারা দুইজন একটা বিয়ের অনুষ্ঠানে গেলে সেখানে প্রিয়ার হাত ধরার সাথে সাথে তার চুড়ি ভেঙে যায়। চুড়িটা যেহেতু চিহ্ন দিয়েছিল তাই এই চুড়ির ভিতর অনেক ইমোশন লুকিয়ে আছে। সে তখন অবিনাশকে ধাক্কা দিয়ে কান্না করতে করতে চুড়িগুলো একটা একটা করে তোলে। তখন আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় অবিনাশকে বেঁধে রাখা হয়েছে একটা ঘরে, কারণ সে রাস্তায় একটা পুরো গাড়ির মোবাইল নষ্ট করে ফেলেছে। তার যখন জ্ঞান ফিরে তখন সে সবার সাথে ফাইট করে সেখান থেকে বের হয়ে যায় এবং রং নাম্বার থেকে কল আসার ব্যক্তিটির লোকেশন অনুযায়ী সেখানে চলে যায়। সেখানে প্রিয়াকে দেখতে পায়। প্রিয়া মূলত অবিনাশকে চুরি বলে, কারণ চুরিটা ভেঙে যাওয়ার সাথে সাথে তাকে ধাক্কা দিয়েছিল। তার জন্য অবিনাশও ওই মেলা থেকে আরেক জোড়া চুরি এনে দেয় তাকে, এবং অবিনাশ খুঁজতে থাকে ভায়োলিন বাজানো সে মেয়েকে। সবাইকে এসে জিজ্ঞাসা করে সকালে যে ভায়োলিন বাজিয়েছিল তাকে দেখছে কিনা। এবার অবিনাশ নিজেই সে ভায়োলিন বাজানো শুরু করে। এদিকে প্রিয়াও ভায়োলিনের সুর শুনে তাকে খুঁজতেছিল। ততক্ষণে ভায়োলিনটি অফ করে দেয়। তখন অবিনাশ দেখতে পায় ছোটবেলায় সিনু তাকে নাম্বার লিখে যে নোটটা দিয়েছিল সেটা খুঁজে পায় এবং পাশের জন থেকে মোবাইল নিয়ে তাকে কল করার চেষ্টা করে, কিন্তু বারবার প্রিয়া কল কেটে দেয়, কারণ সেও ব্যস্ত হয়ে তাকে খুঁজতেছে। এক পর্যায়ে গিয়ে সে মোবাইল তুলে এবং জুন্নু বলে ডাক দেয়। জুন্নু বলে একটা মোবাইল কলের জন্য তুমি আমাকে এত বছর ধরে অপেক্ষা কেন করিয়েছ। দুজনেই কথা বলতে বলতে জানতে পারে তারা একই লোকেশনে একজ্যাক্টলি কোনো জায়গায় আছে। সেটা বলতে যাবার সময় মোবাইল অফ হয়ে যায়। তখন সে ভায়োলিনটা নিয়ে সুরটা বাজানো শুরু করে এবং সেখানে দেখে প্রিয়া ছুটে আসে। তখনই তারা বুঝতে পারে তারা আসলে ছোটবেলায় হারিয়ে যাওয়া জুন্নু আর সিনু। এখানে বলা হয় আমরা যার সাথে জীবন কাটাবো সেটা আসলেই তাকদিরে লেখায় থাকে। এখানে মুভিটি শেষ হয়। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং নেক্সট মুভি চাচ্ছেন সেটা কমেন্ট করবেন।